প্রিয় পাঠক, দৈনিক খবরের কাগজ আপনারা জানেন যে নিয়মিতভাবে প্রকাশিত হয়। এবার 18ই জুলাই সুবর্ণরেখার বিশেষ একটি সংখ্যা প্রকাশিত হতে চলেছে। 2025 সাল হচ্ছে জসিমউদ্দিনের লেখা কবর কবিতার 100 বছর পূর্তি উপলক্ষে আমরা এই বিশেষ সংখ্যাটা প্রকাশ করছি। 1925 সালে এই কবিতাটি প্রকাশিত হয় এবং আপনাদের কাছে খুবই প্রিয় এই কবিতা, এবং সকলেই জানেন প্রায় পল্লী কবি জসিমউদ্দিন কবিতাটি লিখেছেন। এবং সেই কবিতার ওপরে আমরা সুবর্ণরেখায় বিশেষ সংখ্যা প্রকাশ করছি। বিশেষ সংখ্যা বলতে আমি বোঝাচ্ছি যে পুরো সংখ্যাটি এই কবর নিয়েই প্রকাশিত হতে চলেছে। কবিতাটি তো আমরা জানি, কবিতাটি আপনারা পড়েছেন এবং খুবই জনপ্রিয় একটি কবিতা। কিন্তু এই কবিতা নিয়েই আমাদের লেখকরা কি ভাবেন, আমাদের ভাবুকরা বা চিন্তকরা কি ভাবেন, সেই ভাবনা নিয়ে তারা কয়েকটি লেখা লিখেছেন, 4টি লেখা লিখেছেন। সেই 4টি লেখা এই বিশেষ সংখ্যায় সংকলিত হয়েছে। সুবর্ণরেখার 18ই জুলাইয়ের সংখ্যায় প্রকাশিত হয়েছে এই 4টি লেখা, সঙ্গে মূল কবিতাটিও আমরা প্রকাশ করেছি। কিন্তু মূল কবিতাটি তো আমাদের জানা। এখন লেখকরা কি বলছেন বা ভাবুকরা কি বলছেন, সমালোচকরা কি বলছেন, তার পরিচয় পাওয়া যাবে এতে প্রকাশিত, এই সংখ্যায় প্রকাশিত 4টি লেখায়। এবং এই 4টি লেখা লিখেছেন আমাদের যারা প্রথিতযশা লেখক এবং একই সঙ্গে তারা সৃষ্টিশীল কবি এবং প্রাবন্ধিক, তারাই লিখেছেন এই 4টি লেখা। প্রথম যে লেখাটি প্রকাশিত হয়েছে সেই লেখাটি লিখেছেন কবি মোহাম্মদ নুরুল হুদা। তিনি আমাদের একজন স্বনামখ্যাত কবি এবং একই সঙ্গে প্রাবন্ধিক। দ্বিতীয় প্রবন্ধটি লিখেছেন ফারুক মাহমুদ, তিনি কবি এবং সমালোচনা মাঝে মাঝে করে থাকেন। তৃতীয় যে প্রবন্ধটি সেটি লিখেছেন খুরশেদ আলম। খুরশেদ আলম একজন প্রাবন্ধিক। এবং চতুর্থ লেখাটি লিখেছেন ডক্টর সারিয়া সুলতানা, তিনি প্রাবন্ধিক গবেষক। তো এই 4টি লেখা নিয়েই সুবর্ণরেখা সাজানো হয়েছে। প্রথম যে লেখাটি, সেই লেখাটি সম্পর্কে আমি একটু বলি। প্রথম লেখাটির শিরোনাম হচ্ছে অমর যে কবর। শিরোনামটি খুব চিত্তাকর্ষক, অনেকটা কবিতার মতোই ধ্বনিময়। দ্বিতীয় প্রবন্ধটি লিখেছেন, আমি আগেই বলেছি, ফারুক মাহমুদ, এবং এই প্রবন্ধটির শিরোনাম হচ্ছে কবর, জসিমউদ্দিনের একটি কালোত্তীর্ণ কবিতা। কবিতাটি সম্পর্কে একটু এখানে বলি যে এই কবিতাটি, জসিমউদ্দিন যত কবিতা লিখেছেন সবাই বলে থাকেন এটি তার শ্রেষ্ঠ কবিতা। সহজ ভাষায়, মননধর্মী, একই সঙ্গে মন স্পর্শী বা মর্মভেদী কবিতা। আমাদের যে সহজ মানবিক আবেগ এবং অনুভূতি, স্মৃতিকাতরতা, সুখ দুঃখের কথা, বিরহ বেদনার কথা এই কবিতার মধ্যে কিন্তু মূর্ত হয়ে উঠেছে। তার স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে প্রায় পুরো পারিবারিক অনুষঙ্গ, পারিবারিক যে আত্মীয়তার সম্পর্ক, তার পুত্রের সঙ্গে এবং বিশেষ করে দাদির সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা তিনি বলেছেন, এই কবিতায় ব্যক্ত করেছেন। কিন্তু এটা বলতে গিয়ে আমরা দেখতে পাবো যে একটা নাটকীয় ভঙ্গি আছে। একই সঙ্গে সঙ্গে তিনি বৃদ্ধ, স্মৃতিকাতর হয়ে পড়ছেন তার স্ত্রী সম্পর্কে, এবং স্ত্রী মৃত, তার কবরকে ঘিরেই তার সমস্ত স্মৃতিকথাগুলি উঠে আসছে। এবং তার সূত্রে কি গভীর নিবিড় সম্পর্ক ছিল তার স্ত্রীর সঙ্গে, অর্থাৎ যাকে বলছেন তিনি নাতি, দাদি সম্পর্কে বলছেন দাদা। এই সম্পর্কের বিষয়টিও কত গভীর ছিল, নিবিড় ছিল, সেই কথা কিন্তু এই কবিতার মধ্যে আমরা পাই। এখন একই সঙ্গে কিন্তু একটা লোকজীবনের কথা আছে, প্রকৃতির কথা আছে,
লোকজীবনের নানা অনুষঙ্গ সেগুলি আছে। যেমন প্রাকৃতিক অনুষঙ্গের ভেতরে প্রথমেই একটা ডালিম গাছের কথা পাই, এবং তারপরে মাথাল এবং কাস্তে, এই ধরনের নানা অনুষঙ্গ কিন্তু এই কবিতার মধ্যে আমরা খুঁজে পাব। কিন্তু আসলে তো এই নিয়েই কবিতা হয় না। কবিতা হয় আবেগ, অনুভূতি, এবং সেই সঙ্গে কতটা মর্মস্পর্শী হচ্ছে, কতটা পাঠককে আকৃষ্ট করছে, তার উপরেই কিন্তু কবিতার সাফল্য নির্ভর করে। এবং সেই দিক থেকে যদি বলি তাহলে কবর কবিতাটি একটি সফল কবিতা। এবং এই সাফল্যের দিকগুলি কবি এবং সমালোচক হিসাবে মোহাম্মদ নুরুল হুদা তার প্রবন্ধে লিখেছেন, বিস্তৃতভাবে লিখেছেন। আমি শুধু একটা জায়গায় উল্লেখ করি, উদ্ধৃত করি মোহাম্মদ নুরুল হুদার নিবন্ধ থেকে। তিনি বলছেন, বাঙালি মুসলমানের জীবন থেকে উঠে আসা এমন এক সর্বব্যাপী আরতি যা দেশ, কাল, সমাজ নির্বিশেষে সব মরণশীল মানুষের সহজাত প্রতিভাস। এ কবিতার শতাধিক সমিল চরণ যেন মর্ত্যলোকে তারই বিরহ বন্দনা, শূন্যতার হাহাকার। এ বন্দনা দেশাতীত ও কালাতীত। তো বুঝতেই পাচ্ছেন যে কবিতাটির যে মর্মবস্তু সেটা মোহাম্মদ নুরুল্লাহ খুব ভালোভাবে ব্যক্ত করেছেন তার এই নিবন্ধে। দ্বিতীয় যে প্রবন্ধটির কথা আমি একটু বলতে চাই সেটি হচ্ছে ফারুক মাহমুদের লেখা প্রবন্ধ। এটিও ছোট লেখা, কিন্তু অনেক কথাই তিনি বলেছেন যেটা গুরুত্বপূর্ণ। শিরোনামটা আগেই বলেছিলাম, কবর জসিমউদ্দিনের একটি কালোত্তীর্ণ কবিতা। কিভাবে কালোত্তীর্ণ হয়ে উঠেছে ফারুক মাহমুদ সে কথাই এই নিবন্ধে বলার চেষ্টা করেছেন ছোট্ট এই লেখায়। এবং তিনি এই কবিতার পটভূমি অর্থাৎ কবে লেখা হয়েছিল সেই কথাগুলি বলেছেন, সেই ইতিহাসটি উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি কিভাবে এই কবিতাটি তার শৈশবেও তাকে আলোড়িত করেছিল সেই কথাটা ব্যক্তিগতভাবে উল্লেখ করেছেন, ব্যক্তিগত অনুষঙ্গটা উল্লেখ করেছেন। আমি একটা অংশ উদ্ধৃত করছি ফারুক মাহমুদের লেখা থেকে। পল্লী বাংলার প্রকৃতি, মানুষ, মানুষের পরিশ্রমী প্রাত্যহিকতা, তাদের প্রেম বিরহ, স্নেহ প্রীতি, লোকজ ঐতিহ্য, মরমী চেতনা তার কবিতায় বিস্তৃত হয়েছে। আসলে এই যে বিষয়গুলি কবর কবিতায় বিধৃত হয়েছে সেই কথাগুলি বিস্তৃতভাবে ফারুক মাহমুদ বলেছেন। তৃতীয় যে প্রবন্ধটির কথা আমি বলবো সেটির লেখক খোরশেদ আলম। খোরশেদ আলম আগেই বলেছে যে তিনি একজন প্রাবন্ধিক গবেষক, এবং তার লেখাটির শিরোনাম হচ্ছে জসিমউদ্দিন বাংলার আকাশে ভিন্ন রং। বুঝতেই পাচ্ছেন যে বাংলার আকাশে ভিন্ন রং বলতে তিনি কি বুঝিয়েছেন। একটু আলংকারিক ভাষায় তিনি বললেন, বাংলার আকাশ বলতে এখানে একেবারে নিঃসন্দেহে তিনি বোঝাচ্ছেন যে বাংলা কবিতার ভুবনে, বাংলা কবিতার ভুবনে, অর্থাৎ বাংলা কবিতা লেখা হয়েছে, দীর্ঘদিন ধরে লেখা হচ্ছে। সেই চর্যাপদ থেকে যদি ধরি, আধুনিক কালে যদি ৩৩ কালের কথা বলি, তখন থেকে আবার আধুনিক কবিতার সূত্রপাত। এবং এই সামগ্রিক প্রেক্ষাপটে জসিমউদ্দিনের এই কবিতাটির গুরুত্ব কতখানি এবং এই কবিতাটির যে একটি অনন্য কবিতা, সেই কথাটাই কিন্তু খোরশেদ আলম তার লেখায় উল্লেখ করেছেন তার এই ছোট্ট নিবন্ধে। এবং তিনিও এই ইতিহাসটা এখানে বলেছেন। এবং সেই সঙ্গে একটা কথা বিশেষভাবে খোরশেদ বলেছেন, সেটা হচ্ছে যে ইংরেজি ভাষায় যে এই ধরনের কবিতা আছে, কিন্তু তার তুলনায়ও এই কবর কবিতাটি অনন্য, আরও যে অন্যভাবে বিশিষ্ট, সেই কথাগুলি কিন্তু বলেছেন খোরশেদ। ইংরেজি কবিতার প্রেক্ষাপটেও যদি দেখা যায় তাহলেও দেখব যে কবর কবিতাটি আসলে একটি অসাধারণ কবিতা। আমি তার লেখা থেকে একটি অংশ উদ্ধৃত করি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন যে
জসিমউদ্দিন শুধু লোককবি নন, তিনি ধ্রুপদী বাংলার কবি। মুখ ফেরানো শহুরে মধ্যবিত্তের কানে তিনি গ্রামীণ কবিতা পৌঁছে দিয়েছেন। তার কবিতা মাটির মতো, নরম ভালোবাসার, বিষাদ ঘন, হারানো কালের কথন, সব মিলে তার লোকজ আধুনিকতার স্মারক। বুঝতেই পাচ্ছেন যে তিনি লোকজ আধুনিক বলে এই কবিতাটি চিহ্নিত করছেন। এবং এখানে বলা বাহুল্য যে প্রকৃত অর্থেই গ্রামীণ জীবনকে অবলম্বন করে হলেও তার মধ্যে আধুনিক জীবনের যে বিষাদ, বেদনা, নিঃসঙ্গতা এবং যে নিবিড় সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের মানবিক বোধের যে বিষয়গুলি এই কবিতায় কিন্তু আমরা সেইভাবে দেখতে পাই এবং সেই কথাগুলি খোরশেদ বলেছেন। এই প্রকাশকালে দীনেশচন্দ্র সেন ছিলেন জসিমউদ্দিনের শিক্ষক। তিনি এই কবিতাটি প্রকাশের পরে জসিমউদ্দিনকে অভিনন্দিত করেছিলেন। মানে খুবই ভালো একটি কবিতা বলে উল্লেখ করে তিনি জসিমউদ্দিনকে অভিনন্দিত করেছিলেন এবং খুব বিস্ময়কর নয়, তিনি বলেছিলেন যে জসিমউদ্দিনের শিক্ষক হতে পারা, জসিমউদ্দিনের মতো ছাত্রের শিক্ষক হতে পারা একটা গৌরবের ব্যাপার। চতুর্থ বা শেষ যে প্রবন্ধটি, সেই প্রবন্ধটির কথা বলি। এই প্রবন্ধটি লিখেছেন ডক্টর সারিয়া সুলতানা, শিরোনাম কবর কবিতার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এইখানে সারিয়া এই যে একটু আগে বললাম যে দাদি সম্পর্কে উল্লেখ করছেন, দাদা নাতির কাছে ব্যক্ত করছেন তার সম্পর্কের কথা, সুখ দুঃখের কথা, সংসার জীবনের কথা এসছে। সেখানে দুজনের জীবনযাপনের যে অন্তরঙ্গ সম্পর্কের নানা দিক থাকে সেসব বিষয় এসছে। এবং মানসিকভাবে এই দাদা বা একজন পুরুষ বা স্বামী এবং তার স্ত্রী বা দাদি, এই যাকে বলা হচ্ছে, যার কাছে ব্যক্ত করছেন কবি কবিতাটি, সেই নাতির কাছে যে বলছেন যে কথাগুলি তার দাদি সম্পর্কে, কিন্তু তার ভেতর দিয়েও এই দাদা এবং দাদির যে মনস্তাত্ত্বিক যে একটা সম্পর্ক, অর্থাৎ মানসিক যে নৈকট্য, ভালোবাসার যে সম্পর্ক, এবং সেই সূত্রে তাদের যে নানা, যেমন একটা জায়গায় কবিতার আপনাদের মনেই আছে যে দাদি বলছেন এই কথকের ভাষায় যে আমি যদি আমার বাপের বাড়িতে যাই তাহলে তোমারকে বলছি যে আমাকে তুমি দেখতে চেও। এই যে মানসিক একটা সম্পর্ক এবং এই যে একটা দাম্পত্য সম্পর্ক, মধুর সম্পর্ক, সেই কথাগুলি কিন্তু সারিয়া তার এই প্রবন্ধে লিখেছেন। তো সব মিলিয়ে যেটা বলতে পারি যে বাংলা আমাদের দেশে একটি কবিতা নিয়ে একটি বিশেষ সংখ্যা করা এর আগে হয়েছে, যেমন বিদ্রোহী কবিতা নিয়ে বিশেষ সংখ্যা হয়েছে এবং অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমাদের দৈনিক পত্রিকায় একটি কবিতা নিয়ে বা একটি লেখা নিয়ে, যে লেখা আমাদের গৌরব, সাহিত্যের গৌরব হিসেবে অধিষ্ঠিত, সেরকম কোনো লেখা নিয়ে কিন্তু কোনো পত্রিকা এর আগে কোনো সংখ্যা করেনি। সেদিক থেকে নিঃসন্দেহে বলবো যে খবরের কাগজ পথিকৃত হয়ে থাকবে এবং সুবর্ণরেখা সেই দৃষ্টান্ত স্থাপন করছে যে আমাদের সাহিত্যের যা কিছু গৌরব তাকে তুলে এনে প্রকাশ করছে এবং পাঠকের সামনেও উপস্থাপিত করছে। তো এই হচ্ছে কবর কবিতা নিয়ে আমাদের বিশেষ সংখ্যার কথা। এতে যে প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছে এবং লেখকেরা যে কথাগুলি বলেছেন তার সঙ্গে আপনারা যদি পরিচিত হন, লেখাগুলি যদি পাঠ করেন, তাহলে নিঃসন্দেহে সমৃদ্ধ হবেন। শুধু এই সংখ্যা নয়, আমি আপনাদেরকে সুবর্ণরেখার আসন্ন যে সংখ্যাগুলি প্রকাশিত হবে, যা প্রতি শুক্রবারে প্রকাশিত হয় দৈনিক খবরের কাগজের সাহিত্য বিভাগ হিসেবে, নিয়মিতভাবে পড়বেন এবং আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আপনাদের মতামত জানাবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।